দুটো ক্লাস ছিল পরপর, তারপরে এই ক্লাসটা করছো। তো আমি পড়াচ্ছি স্কিনের যে ক্ষত, উন্ড, সেটা নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? তো স্কিনের উন্ড এখনো অবধি বললাম যে স্কিনের উন্ড মানে কি। এটা একটা ইনফ্ল্যামেশনও হতে পারে একটা লোকালাইজ জায়গায়, মানে হচ্ছে যে ধরো কোনো স্কিনের একটা লোকাল জায়গাতে ইনফ্ল্যামেশনটা হচ্ছে, বা স্কিনের কাট হচ্ছে মানে কেটে যাচ্ছে, হচ্ছে যে তোমার স্কিনটা ছিঁড়ে যাচ্ছে, ঘষা লেগে, সেটা হচ্ছে, বা পাংচার, বা তুমি মনে করতে পারো যে স্কিনের উপরের যে আমাদের লেয়ারটা আছে, স্কিনের যে লেয়ার এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস, এই লেয়ার গুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, মানে যে কোনো ভাবে স্কিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে উন্ড বা ক্ষত, ঠিক আছে? এবারে ক্ষত কত হয়, টাইপস অফ উন্ড। টাইপস অফ উন্ড হচ্ছে যে টাইপস অফ উন্ডের মধ্যে ডিভিশন করবে যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কন্টামিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকর্ডিং, ঠিক আছে, ক্লাসিফিকেশন করবে, ঠিক আছে? আমি বলছি যে মানে উন্ডের ক্লাসিফিকেশন তিনটে করবে, অ্যাকর্ডিং টু লেভেল অফ কন্টামিনেশন, অ্যাকর্ডিং টু লেভেল অফ ক্যারেক্টারিস্টিক্স, আর টু ডিউরেশন, ঠিক আছে? কন্টামিনেশন অর্থাৎ একটা উন্ড, একটা ক্ষত জায়গা, সেটা হচ্ছে যে বাইরের যে পরিবেশ, ধরো ক্ষত জায়গাটা আছে, সেটা হচ্ছে যে বাইরের যে পরিবেশ সেইটার দ্বারা সংস্পর্শে এসে যে ক্ষতটা, সেটার কি চেঞ্জেস হচ্ছে সেই হিসাবে, ঠিক আছে? কন্টামিনেশন মানে আমরা জানি ক্রস কন্টামিনেশন, আমরা অনেক জায়গাতেই স্টেরিলিটি মেনটেন করা আমরা মানে প্রায়শই বলে থাকি। তো সেইটা হচ্ছে যে ক্লিন উন্ড, কন্টামিনেটেড উন্ড, ইনফেক্টেড উন্ড এবং কলড উন্ড, এই চারটা হচ্ছে যে কন্টামিনেশন। যে উন্ডের যে ক্লাসিফিকেশন পয়েন্ট, সেখানে কি কি আসছে, চারটে পয়েন্ট আসছে, ঠিক আছে? ক্লিন উন্ড, কন্টামিনেটেড উন্ড, ইনফেক্টেড উন্ড এবং কলোনাইজড উন্ড, ঠিক আছে? তো এখানে ক্লিন উন্ড কোনটাকে বলছি, যেখানে কোনো অর্গানিজম ক্ষতটা হয়ে আছে, মেনলি সেখানে কোনো অর্গানিজম মানে বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এখানে কন্টামিনেটেড হচ্ছে না, পুরোপুরি স্টেরাইল প্রসেসে আছে যে উন্ডটা, বুঝতে পারা গেছে? এরপর হচ্ছে কন্টামিনেটেড উন্ড। কন্টামিনেট মানে হচ্ছে যে যে উন্ডটা আছে বা যে ক্ষত, ধরো একজন মানুষ তোমার রাস্তা থেকে কোনো একটা গাড়ি যাচ্ছিল, সেখানে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার, ঠিক আছে? এরপর চারিদিকে তার কাটা ছোড়া গেছে, ঠিক আছে, হয়েছে, হাড়ও ভেঙেছে, কিন্তু আমরা এখানে উন্ডের কথা বলছি, যে উন্ডটা নিয়ে ভাবতে হবে। এবারে রাস্তার মধ্যে ধরো সেখানে পাশেই কোনো নর্দমা ছিল, নোংরা জায়গা ছিল, সে অলরেডি কন্টামিনেট, মানে বাইরে থেকে কন্টামিনেটেড, মানে অন্য কোনো কন্টামিনেটেড। এবারে যে উন্ডটা হচ্ছে ক্লিন উন্ড, মানে নর্মাল হয়ে থাকবে, সেটার মধ্যে অতটা সিভিয়ার অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েনমেন্ট বা হচ্ছে যে তোমার ইনজেকশন তাকে দিলেই সেই উন্ডটা মোটামুটি একটা টাইমের মধ্যে হিল হয়ে, পাস ফর্মেশন অতটা হওয়ার চান্স থাকে না। কিন্তু কন্টামিনেটেড উন্ডের ক্ষেত্রে কিন্তু এটা সিভিয়ার হয়, প্যাথোজেনিক অর্গানিজম এবং ফরেন বডি যেগুলো আছে কিন্তু উন্ডের মধ্যে প্রেজেন্ট থাকে, সেই উন্ডের ক্ষেত্রে হাই ডোজ অ্যান্টিবায়োটিক, স্টেরিলিটি মেনটেন এবং সেখানটা ভালো করে তোমার ওয়াশ করা, এইগুলো করতে হয়, ঠিক আছে? এরপরে আসছি ইনফেক্টেড উন্ড। ইনফেক্টেড উন্ড অর্থাৎ যেখানটা হচ্ছে কন্টামিনেটেড হয়ে আছে, পেশেন্টের উন্ডটা কন্টামিনেটেড হয়ে গেল, ওই যে মানুষ রাস্তাতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে এসছে, ও কন্টামিনেশন করে এসছে, এরপরে ওইখানে
প্যাথোজেন গুলো গ্রো করছে, ঠিক আছে। ওইখানে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ওই রাস্তার মধ্যে যে নোংরা আবর্জনা ছিল সেটা ওর কন্টাক্টে এসছে, এরপর গ্রো করছে, সেই জিনিসটাকে আমরা বলবো যে ইনফেক্টেড উন্ড, ঠিক আছে। ইনফেক্টেড উন্ডের মধ্যে আমরা ক্লিনিক্যাল সাইনস এন্ড সিমটমস কি দেখবো? ইয়েলো অ্যাপিয়ারেন্স হবে, সেখান থেকে পুজ বেরোবে, যেটাকে আমরা পাস ফরমেশন বলি। এরপর হচ্ছে যে লাল হয়ে থাকবে, বা ধরো সোয়েলিং হয়ে আছে অনেক বেশি, সেটা তারপরে হচ্ছে যে তোমার উন্ডের মনে করো সোয়েলিং হয়ে আছে, আমি এমনি কিছু বুঝতে পারছি না, কিন্তু ওই সোয়েলিং এ হাত দিলে না ওখানটা গরম হয়ে থাকবে পুরো জায়গাটা, ঠিক আছে। ওখানে পুরো জায়গাটা গরম হয়ে থাকবে, যেহেতু ওখানে হিট মানে অর্গানিজম গুলো নিজেদের কলোনাইজেশন করার চেষ্টা করছে, তো সেই জায়গাটা হচ্ছে হিটেড থাকবে। বোঝা গেছে ইনফেক্টেড উন্ড। এরপরে আসছি কলোনাইজড উন্ড, যেটা হচ্ছে ইনফেকশন হওয়ার পরে ক্রনিক স্টেজে চলে গেছে, ঠিক আছে। মাইক্রো অর্গানিজমকে বের করা যাচ্ছে না, যতই হচ্ছে যে অ্যান্টিবায়োটিক পেশেন্টকে খাওয়ানো হোক, পেশেন্টকে ইনফিউশন দেওয়া হোক, পেশেন্টকে লোকাল লোকাল ওখানে তোমার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হোক, অ্যানাস্থেসিক প্লাস হচ্ছে যে তোমার ব্যথার জন্য, আর হচ্ছে যে তোমার হোক, সবকিছু করা হোক, কিন্তু ওখানে অলরেডি মাইক্রো অর্গানিজম কলোনাইজ করে নিয়েছে এবং ওটা গ্রো করতে স্টার্ট করেছে। সেটা হচ্ছে কলোনাইজড বা ক্রনিক উন্ড, যেখান থেকে মানে এটা হচ্ছে থার্ড স্টেজ, উন্ডের থার্ড স্টেজ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটার এক্সাম্পল হিসেবে বেড সোর, দেখবে বেড সোর যদি পেশেন্টের হয়ে যায় তাহলে সেটাকে আবার সেই জায়গাটা রিভাইভ করা কিন্তু খুব টাফ হয়ে যায়। তো কলোনাইজড উন্ডের মধ্যে ক্রনিক উন্ড লিখে রাখবে, আর এক্সাম্পলে লিখে রাখবে বেড সোর। বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে যতটা বললাম? কলোনাইজটা হচ্ছে তখনই যখন উন্ডটা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে মাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল সেই মেডিসিন গুলো দিয়ে পরে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে বা না কিছুতেই, মানে একটা হচ্ছে কেটে কেটে জিনিসটা ইনফেক্টেডটা পাস ফরমেশন হয়েই যাচ্ছে, ঠিক আছে। ইনফেক্টেড কি বলেছিলাম যে শুরু হয় না, এটা তো প্রবলেম। মোটামুটি একটা বোঝা গেছে কি অ্যাকর্ডিং টু লেভেল অফ কন্টামিনেশনটা? 4 প্রকারের: কন্টামিনেটেড, ইনফেক্টেড আর কলোনাইজড। এরপর ঠিক আছে, যে উন্ডের ক্যারেক্টারটা ম্যাম শুনতে খুব প্রবলেম হচ্ছে ম্যাম। সেটা হচ্ছে ক্লোজ পেন, ঠিক আছে। এটা মনে রাখবে খানিকটা যে ওপেন মাইন্ডেড হয় কেউ কেউ, ক্লোজ মাইন্ডেড হয়, মানে একটু এটা একটু মনে রাখবে, রিলেট করার চেষ্টা করবে। তো ক্লোজ জোন কোনটা? ম্যাম আপনার নেটওয়ার্ক মনে হয় ঠিক নেই। সেটা তো বুঝতে পারছি, মনে হচ্ছে সবার মাইক্রোফোন গুলো অফ কিনা। আমার হ্যাঁ সবাই মনে হয় মাইক্রোফোন রেখেছে। এখান থেকে যেটা হচ্ছে যে তোমার যাতে আমি অফ রেখেছি, বাট স্টিল মাইক্রোফোন বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একবার লেফটে আবার জয়েন হচ্ছি।
আমার অ্যাকর্ডিং টু লেভেল অফ ট্রিক স্টার্ট করি। এটা মনে রাখবে এইভাবে যে ক্লোজড উন্ড আর ওপেন উন্ড হয়, অনেকে হচ্ছে ইন্ট্রোভার্ট হয়, মানে অনেকে ইন্ট্রোভার্ট হয় এবং অনেকে ওপেন মাইন্ডেড। তো ক্লোজড উন্ড কোনগুলো, যেগুলো উপর থেকে স্কিনটাতে কোনো ক্ষত নেই, কিন্তু স্কিনের একটা লেয়ার বা দুটো লেয়ার পরে ভেতরের মধ্যে ক্ষত হয়ে আছে। ঠিক আছে, ভেতরে একটা ক্ষত, যে ভেতরের লেয়ার বা ভেতরের টিস্যু গুলো যেগুলো আছে সেখানের মধ্যে যারা আইসিইউ তে কাজ করো ম্যাক্সিমাম এরকম পেশেন্ট পাবে, বা করেছো তো করবে অবশ্যই। তো সেখানে অনেক এরকম পেশেন্ট পা পুরো সোয়েলিং হয়ে আছে, আর ম্যাক্সিমাম হাতে রেড রেড পুরো ছোপ হয়ে আছে, হেমাটোমার মতো। ঠিক আছে, তো এই এই একটা আছে এবং ভেতরে একটা ওই রক্ত জমার মতো একটা জিনিসটা, এটা কিন্তু স্কিনের নিচের যে লেয়ার গুলো ক্ষত হয়ে আছে তাই জন্য হয়, ওখানে ব্লিডিং হয়েছে, ক্ষত হয়ে আছে, কিন্তু ওপরে স্কিনটা ইনট্যাক্ট আছে, ব্লাডটা বেরোতে পারছে না, এটাকে কি বলে বলে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে লিখে রাখো কনটিউশন, হেমাটোমাস অর স্টেজ 1 প্রেসার আলসার। প্রেসার আলসারে হয় সেটাও কিন্তু ওই হালকা সোয়েলিং এবং, ঠিক আছে, সেই প্রেসার পয়েন্ট গুলোতে হালকা সোয়েলিং এবং, গেছে আমার কথা বোঝা যাচ্ছে? সবার মাইক আমি ডিসেবল করছি, বাট স্টিল সামহাউ মাইকটা অন হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এরপর আসছি ওপেন উন্ড। ওপেন উন্ড এটার এক্স্যাক্টলি অপোজিট। ঠিক আছে, যেটা হচ্ছে ভেতরে ক্ষতটা হয়ে থাকছে, ওপরে এখানে স্কিনে হয়ে থাকছে, টিয়ার হয়ে থাকছে, বা কিছু ভাবে মানে ওপরের যে ক্ষতটা স্কিনের ওপরে হয়ে থাকছে, আমরা দেখতে পাচ্ছি আলাদা হয়ে গেছে। এরপর আস কিন্তু অ্যাকর্ডিং টু ডিউরেশনের দুই রকমই, অ্যাকিউট সময় সবে ক্ষতটা একটু আগে শোনা যাচ্ছিল। আচ্ছা, এক কাজ করি করি এখন শোনা যাচ্ছে? আগে শুনে নাও, তারপর আমি স্ক্রিন দেখাচ্ছি। শোনা যাচ্ছে? তো আমি বললাম এতক্ষণ যে অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার টাইম, ঠিক আছে, টাইমের হিসাবে উনটাকে আমরা কত ভাগে ভাগ করব। ঠিক আছে, টাইমের হিসেবে আমরা উনকে দুই ভাগে ভাগ করছি, কি না অ্যাকিউট উন্ড এবং ক্রনিক উন্ড। এর আগে বললাম ক্যারেক্টারিস্টিক্স এর হিসেবে, যেটা হচ্ছে তোমার ওপেন উন্ড এবং ক্লোজ উন্ড। ওপেন উন্ড এবং ক্লোজ উন্ড শোনা গেছে? শোনা গেছে তো? বোঝা গেছে ওপেন উন্ড এবং ক্লোজ উন্ড? এক্সাম্পল গুলো দিয়েছিলাম, হেমাটোমা, আরো কি কি সব ছিল, বেডসোরের ফার্স্ট গ্রেড। এরপর বললাম অ্যাকিউট আর ক্রনিক। ঠিক আছে, অ্যাকিউট উন্ডে কি হচ্ছে, অ্যাকিউট উন্ডে হচ্ছে যে উন্ডটার ফার্স্ট স্টেজ হিসেবে ধরতে পারো, যেহেতু সময় হিসাবে বলছি, যেহেতু টাইম ডিউরেশনে, তাই হচ্ছে যে অ্যাকিউট উন্ডটা ফার্স্ট স্টেজে, উন্ডটা হয়েছে, একটা ক্ষত হয়েছে, তার ফার্স্ট স্টেজে কিরকম আছে ক্ষতটা। তো অ্যাকিউট উন্ডের হচ্ছে যে এক্সাম্পল হিসেবে সার্জিক্যাল উন্ড বা ট্রমা উন্ড তোমরা বলতে পারো। ঠিক আছে, অ্যাকিউট উন্ডের
এক্সাম্পল হিসেবে লিখে রাখো সার্জিক্যাল উন্ড বা ট্রমা উন্ড। ঠিক আছে, সার্জারি করার পরে পেশেন্টের যে উন্ডটা থাকে, ধরো কোনো মাদারের এলইউসিএস হলো, ঠিক আছে, সার্জারি হয়েছে, সার্জিক্যাল যে সাইট, সেই সাইটে হচ্ছে তার যে প্রাথমিকভাবে যে উন্ডটা থাকবে সেটাকে কিন্তু অ্যাকিউট উন্ড বলছি। এরপরে ক্রনিক উন্ডে আসছি। ওরে বাবা, স্কিন দেখা যাচ্ছে না, ও বলছে এবারে দাও, স্ক্রিন অফ আছে। স্ক্রিন কি আমি শেয়ার করব? ওপেন উন্ড, আচ্ছা, ওপেন উন্ডটা আরেকবার বলবো। ওপেন উন্ড এটাই বললাম যেটা হচ্ছে তোমার স্কিনের ওপর থেকে আমি ক্ষতটা দেখতে পাবো, ঠিক আছে, স্কিনটা ইনট্যাক্ট থাকবে না, স্কিনটা কিছু ভাবে কেটে গেছে বা ছিঁড়ে গেছে বা স্কিনটা ওপরটা পুরোটাই উঠে গেছে এরকম। ওপেন উন্ডের একটা এক্সাম্পল হিসেবে ধরে রাখতে পারো বার্ন ইনজিওরি, ঠিক আছে, বার্ন আগের দিনই পড়ালাম, বার্নটা তুমি ওপেন উন্ডের এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো, ঠিক আছে। আর তোমার ক্লোজ উন্ডের এক্সাম্পল বললাম হেমাটোমা আর ফার্স্ট ডিগ্রি বেড সোর, ঠিক আছে। এরপর আছে ক্রনিক উন্ড। ক্রনিক উন্ডে কি বললাম, আন্ডারলাইং প্যাথোলজি অর ইনফেকশন কজেস উন্ড ইনফেকশন। ক্রনিক উন্ডে এটাই বললাম যে অ্যাকিউট ফেজে যে উন্ডটা হয়ে আছে সেটার থেকে যদি তোমার পাস ফর্মেশন হয় বা হচ্ছে সেটার থেকে মাইক্রো অর্গানিজম গুলো গ্রো করছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ক্রনিক উন্ড। এবং সেই জিনিসটা যে মানে একটা টাইম হয়ে গেছে, মানে অনেক দিন পর হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিলাম অ্যাকিউট উন্ডের মতোই, এই ক্রনিক উন্ডের মতো আরেকটা কি এক্সাম্পল দিলাম বলো তো, এক্ষুনি এক্সাম্পলটা দিলাম। কলোনাইজড দিলাম না? প্রেসার আলসার। না, ক্যারেক্টারিস্টিক্সেই বলেছি যে এক্সাম্পল একটা দিয়েছি, ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স বলেছি সেখানের মধ্যে। কোলোনারি উন্ডের হ্যাঁ, মধ্যে ক্রনিক উন্ডটা আসছে। হ্যাঁ, ওইটার মতোই ক্রনিক উন্ডটা হচ্ছে, ঠিক আছে, যেখানে হচ্ছে মাইক্রো অর্গানিজম গুলো গ্রো করে যাচ্ছে। কখনো যদি কেউ লেবার বা ম্যাটারনিটি ওয়ার্ডে কাজ করেছো তো দেখবে তোমার যে এলইউসিএস পেশেন্ট গুলো হয়, মাদার গুলো, তো ম্যাক্সিমাম মাদারের কি হয়, 2 থেকে 3 দিন ওই উনটা থাকার পরে, মানে ক্ষতটা যে থাকে সি সেকশনটা, তারপরে হচ্ছে ওটা থেকে পাস ফর্মেশন হয়, ঠিক আছে। ওই জন্য ওটা ক্রমাগত তোমার পার ডে অ্যাটলিস্ট 2বার করে ওই ড্রেসিংটা চেঞ্জ করতে হয়। এবং ওটাতে হচ্ছে যে তোমার যথারীতি ওটাতে প্রোভিডাইন আয়োডিন এবং ভালো করে স্টেরিলিটি মেনটেন করতে হয়, লাগাতে হয়, ঠিক আছে। তো ক্রনিক উন্ডে হচ্ছে যে ওখান থেকে ম্যাক্সিমাম পেশেন্টেরই দেখা যায় পাস ফর্মেশন হচ্ছে। ক্রনিক উন্ডে ওই জিনিসটা গ্রো করছে, মাইক্রো অর্গানিজমটা গ্রো করছে। বোঝা গেছে অ্যাকিউট আর ক্রনিক? ম্যাম বলছিলাম ক্রনিকের উন্ডের এক্সাম্পল কি হবে তাহলে? ওই ক্রনিক বেডসোর উন্ডের টাইপের। এক্সাম্পল ডায়াবেটিক আলসার, প্রেসার আলসার দিতে পারো, বা সেকেন্ড স্টেজ অফ এলইউসিএস মাদারটা আমি নিজের থেকে বললাম এটা এক্সাম্পল হিসেবে, কিন্তু প্রপার এক্সাম্পল হিসেবে লিখে রাখো ডায়াবেটিক আলসার অ্যান্ড প্রেসার আলসার, প্রেসার আলসারের লাস্ট স্টেজ। তোমরা প্লিজ কেউ মাইক অন করো না, তোমরা এখানে লেখো যেগুলো হচ্ছে যে তোমার কমেন্টে লেখো, আমি দেখছি কমেন্ট গুলো, যার যা কোশ্চেন আছে কমেন্টে লেখো, আমি বলছি। হ্যাঁ, মাইকটা অন করলে ভয়েসটা বেশি ব্রেক হচ্ছে।
এরপর আসছি আচ্ছা, যেটা পড়ালাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যে অ্যাকিউট ওন্ড, আর ক্রনিক ওন্ড, ভাস্কুলার আলসার, ডায়াবেটিক আলসার, প্রেসার আলসার, এগুলোই এক্সাম্পল। ঠিক আছে, এরপর আসছি রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর কি কি আছে? এজ, সাফিসিয়েন্ট অক্সিজেন অর পারফিউশন, স্মোক, ইমিউন সিস্টেম এবং ইনফেকশন। যে কোনো কিছু আমি মানে আইডিয়া দিচ্ছি, যে কোনো কিছু রিস্ক ফ্যাক্টরে কিন্তু, যেমন হচ্ছে এজ, বাচ্চারা এবং যাদের বয়স 60-এর উপরে হয়ে গেছে, জেরিয়াট্রিক পিপল, তাদের কিন্তু সমস্ত কিছু, ঠিক আছে, সেটা ইনফেকশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, বা ধরো যে কোনো কিছু হেলথ ফ্যাক্টরে প্রথমেই আসবে এজ, উইক ইমিউনেশন, এগুলো, এই তিনটে মোটামুটি থাকবে রিস্ক ফ্যাক্টর থাকে। তাদের হচ্ছে যে সকল মানুষের এজ কম এবং যে সকল মানুষের তো কিছুতেই রিস্ক ফ্যাক্টরের দিক থেকে এগিয়ে থাকে, এবং উইক ইমিউনিটি, ইনফেকশন, স্মোক আর পারফিউশন। ইনসাফিসিয়েন্ট অক্সিজেনেশন কাদের ক্ষেত্রে দেখা যায়? অক্সিজেন কাদের ক্ষেত্রে দেখা যায়? ওখানে রিস্ক ফ্যাক্টরে আছে কি কি? রিস্ক ফ্যাক্টরে আছে এজ, ম্যালনিউট্রিশন, লো ইমিউন স্ট্যাটাস। ঠিক আছে, যাদের ম্যালনিউট্রিশন আছে, যে সকল মানুষের নিউট্রিশনের কমি আছে, তাদের ক্ষেত্রে রিস্ক বেশি। ক্ষত ক্ষত হচ্ছে যে ঠিক হওয়ার বা ক্ষত পূরণ না হওয়ার রিস্ক তাদের ক্ষেত্রে বেশি। এছাড়াও যাদের ইমিউনিটি খুব লো কাদের ক্ষেত্রে হয় বলতে পারবে? ইমিউনিটি খুব লো হয়, এক হচ্ছে বাচ্চাদের, দুই হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষদের, এবং তিন হচ্ছে এইচআইভি পেশেন্টদের। এইচআইভি পেশেন্টদের ইমিউনিটি, হ্যাঁ, ক্যান্সার পেশেন্টদের, এইচআইভি পেশেন্টদের যে ক্রনিক ডিজিজ গুলো থাকে, তাদের হচ্ছে যে ইমিউনিটি খুব কম থাকে। ঠিক আছে, তাদের উন্ড হিলিং প্রসেস খুব কম হয়। এছাড়াও ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তো তাদের ক্ষেত্রেও কিন্তু উন্ড হিলিং খুব স্লো হয়। ঠিক আছে, তাই জন্য দেখবে ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টদেরকে বলা হয় পায়ের খুব যত্ন নিতে, কারণ তাদের যদি পায়ে তো ধরো আমাদের হাঁটা চলার ক্ষেত্রে যদি এদিক ওদিক খোঁচা লেগে যায় বা কোনো কিছুতে হয়ে যায়, তাদের উন্ড কিন্তু তোমার ক্ষত কিন্তু সারবে না। তো সেই ক্ষেত্রে তোমার প্রেসার মানে তোমার ডায়াবেটিক আলসার ডেভেলপ করার চান্স খুব বেশি থাকে। ঠিক আছে, ডায়াবেটিক ফুড। ইনসাফিসিয়েন্ট অক্সিজেন কাদের দেখা যায়? এইমাত্র আমি কোশ্চেনটা করলাম। ইনসাফিসিয়েন্ট অক্সিজেন দেখবে ম্যাক্সিমাম যেগুলো আইসিইউ পেশেন্টরা অনেক দিন আইসিইউতে ভর্তি আছে, ঠিক আছে, আইসিইউতে অ্যাডমিটেড আছে, তাদের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনেশন দেখা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে, এবং যে সকল পেশেন্টের লাং ডিজিজ থাকে, যেমন ধরো সিওপিডি, অ্যাজমা,
তারপরে লাং রেসপিরেটরি সিস্টেমে যেগুলো পড়িয়েছিলাম সমস্ত ডিজিজ গুলো, যে কোনো ডিজিজই তোমার, তারপরে টিবি, সেখানে প্লুরাল ইফিউশন, যে কোনো লাং ডিজিজ পেশেন্টদের হচ্ছে যে তোমার ওই অক্সিজেনের কম থাকবে, ঠিক আছে, যেহেতু বেশি অক্সিজেন পাচ্ছে না, তাই কারণে হচ্ছে যে উন্ড হিলিং খুব স্লো হচ্ছে বা উন্ড হিলিং হয় না। বোঝা গেছে? এরপর আসছি উন্ড হিলিং কি, ঠিক আছে। উন্ড হিলিং কি দেখো, ওখানে অ্যাটাচ করা আছে, আমি যে পিডিএফ দিয়েছি। এইটার মধ্যে আছে, ঠিক আছে, উন্ড হিলিংটা হচ্ছে তিনটে ভাগ, উন্ড হিলিং 3 ভাগে হচ্ছে, ঠিক আছে। প্রাইমারিতে কি হচ্ছে, যেখানে কোনো স্কার নেই বা হচ্ছে যে খুব কম স্কার আছে, ঠিক আছে, খুব কম স্কার আছে, মানে ধরো উন্ডটা খুব ছোট, সেখানে হচ্ছে যে প্রাইমারি উন্ড হিলিং এ প্রাইমারি ইন্টেনশনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ডারি যেমন এক্সাম্পল হিসেবে সার্জিক্যাল উন্ডস, সার্জিক্যাল উন্ডস কিন্তু ছোটখাটো কোনো সার্জারির ক্ষেত্রে সার্জিক্যাল উন্ডস নিজেই ঠিক হয়ে যায়, ঠিক আছে। এরপর আসছি সেকেন্ডারি ইন্টেনশন, হিলিং ইন্টেনশন, যেখানে হচ্ছে যে একটা যে ক্ষত সেটার মধ্যে ক্লোজ নয়, মানে ক্ষতটা ওপেন হয়েই থাকছে, ঠিক আছে। কিছু কিছু এরকম ক্ষত আছে যেগুলোকে স্টিচ করা যাচ্ছে বা ক্লোজ হিসেবে রাখতে হচ্ছে, মানে ক্লোজ করা যাচ্ছে না বা স্টিচ করা যাচ্ছে না, এমনি ওপেনলি ওই কোনটাকে রাখতে হচ্ছে, ওপেনলি সেই ক্ষতটা রাখতে হচ্ছে, সেই ক্ষতটা সেকেন্ডারি ইন্টেনশনে হচ্ছে হিলিং হচ্ছে। যেমন কি ট্রমাটিক কোনো ইনজুরি, প্রেসার আলসার এবং ল্যাসিরেটেড উন্ডস। বোঝা গেছে এই অবধি? সেকেন্ডারি অবধি বোঝা গেছে? আচ্ছা, প্রাইমারিতে বলেছি যে যে কোনো ছোটখাটো যদি ইনসিজন করার থাকে, ঠিক আছে, যে ধরো ছোটখাটো হচ্ছে যে কোনো সার্জারি হলো বা একটুখানি কেটে গেল, সেখানে উন্ড হিলিং এর যে প্রসেসটা সেটা প্রাইমারি ইন্টেনশনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে নিজে নিজেই ক্ষতটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের অনেক সময় দেখবে এদিক ওদিক হয়তো হাতে কিছুতে লেগে গেল বা ছুরি দিয়ে বা কিছু দিয়ে কাটছি আমরা, ফল বা সবজি কাটাকাটি করতে গিয়ে আমাদের হাতে লেগে গেল, ঠিক আছে, যেটাতে বেশি কিছু ক্ষতটা হয়নি, সেই ক্ষতটা প্রাইমারি ইন্টেনশনে আমাদের ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি ইন্টেনশনের ক্ষেত্রে, সেকেন্ডারি ইন্টেনশনে কি হচ্ছে, ওনটা অনেক বেশি আছে, ট্রমাটিক আছে। রোড ট্রাফিক এক্সাম্পল হিসেবে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকেই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ধরো একজন পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে গিয়ে পুরো একটা স্কিনের জায়গা পুরো মানে বিচ্ছিরি ভাবে টিয়ার হয়ে গেছে, ঠিক আছে, বাজে ভাবে একটা টিয়ার হয়ে গেছে, মানে এদিক ওদিক চামড়া এদিক ওদিক চলে গেছে, তো সেই জিনিসটাকে তো স্টিচ করা যাবে না সেভাবে, একটা হিলিং হবে তারপরে হয়তো সেটাকে স্টিচ করা যাবে, একটা কন্ডিশনের পরে ওটাকে স্টিচ করা যেতে পারে, কিন্তু একদম প্রথমেই এলো পুরো জায়গাটা একেবারে হয়ে আছে, সেই জায়গাটাকে মনে করো মাঝের পুরো স্কিনটাই নেই, সেই ক্ষেত্রে তো সেটা স্টিচ করা যাচ্ছে না, সেটাকে ওপেনলি ওই প্রোভিডাইন আয়োডিন দিয়ে বা অ্যানাস্থেটিক দিয়ে সেই জায়গাটাকে খানিক দিন রাখতে হচ্ছে, তারপরে সেটাকে স্কিন গ্রাফটিং বা সার্জারি করার কথা ভাবা হবে। তো সেই জিনিসটা হচ্ছে সেকেন্ডারি ইন্টেনশনের মধ্যে পড়ছে।
বোঝা গেছে? এক্সাম্পল হিসেবে লিখবে ট্রমাটিক ইনজুরিজ বা প্রেসার আলসার। হ্যাঁ, এই একটা এক্সাম্পল, যেমন প্রেসার আলসার ধরো, প্রেসার আলসার অলওয়েজ হচ্ছে যে ওপেন রাখতে হয়। কারণ কি, যদি কেউ প্রেসার আলসার দেখেছো তাহলে বুঝতে পারবে যে ওটা আরো যত চাপা দেওয়া হয় ততই ওটা আরো বাড়তে থাকে। যে সকল পেশেন্টের প্রেসার আলসার হয় প্রেসার পয়েন্ট গুলোতে, সেই পেশেন্টদেরকে বলা হয় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা প্রেসার আলসারের সিভিয়ারিটি দেখে হচ্ছে যে পেশেন্টকে পাস করতে বলা হয়। ঠিক আছে? সাইড ল্যাটারাল পজিশন লেফট এবং রাইট করতে বলা হয়। ঠিক আছে? বা উঠে, যদি পেশেন্ট অ্যাবেল হয় তো উঠে খানিকক্ষণ বসাতে বলা হয়। তারপরে তোমার ফিজিওথেরাপি, এগুলো তো চলেই। ঠিক আছে? সবাই রিলেট করার চেষ্টা করবে, তাহলে দেখবে একটু মানে মনে থাকছে ভালো। এরপর আসছে টার্সিয়ারি ইন্টেনশন। টার্সিয়ারি ইন্টেনশনে কি? টার্সিয়ারি ইন্টেনশনে হচ্ছে যে উনটা ডিলে হচ্ছে, মানে জলদি করে ঘাটা সারছে না, এবং সেখানে কি হচ্ছে, গ্র্যানিউলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে ঘা হয়ে যাচ্ছে চারিদিকে, সেই উনটাকে টার্সিয়ারি ইন্টেনশন উন্ড হিলিং বলা হচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে ইডিমা, ইনফেকশন, বা হচ্ছে যে ধরো কোনো স্কার ফর্মেশন হয়েছে, ঠিক আছে, সেই স্কার ফর্মেশনটা আবার উঠে গেছে, সেইটা। যে পেজটা আমি দিয়েছি সেখান থেকেই পড়াচ্ছি। বোঝা গেছে টার্সিয়ারি? সবার বোঝা গেছে? বুঝতে পারছি ভালো লাগছে না, দুটো ক্লাস অলরেডি করে এসছো। আচ্ছা, ঠিক আছে। এরপর আসছি, একবার পড়ে নাও যেটা বললাম এইমাত্র। এটা একবার দেখে নাও। হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, বাই সেকেন্ডারি ইন্টেনশন এবং হিলিং বাই টার্সিয়ারি ইন্টেনশন। প্রাইমারি ইন্টেনশনে হচ্ছে ছোট, যেটা হচ্ছে ছোট কোনো সার্জিক্যাল উন্ড বা এমনিতে আমাদের পায়ে কেটে গেলে যে উন্ডটা নিজে নিজেই ঠিক হয়ে যায়, সেই উন্ডের মধ্যে আসছে হচ্ছে যে কোনো ট্রমাটিক ইনজুরি, যেটা হচ্ছে স্টিচ করা যাচ্ছে না বা যেটা রাখতে হচ্ছে ইনজুরি। ঠিক আছে? ক্ষতর ক্ষেত্রে তোমার যেখানে হয়েছে বা যেখানে হচ্ছে যে পাশ দিয়ে হচ্ছে যে গ্র্যানিউলেশন, এক্সাম্পল হিসেবে লিখে রাখবে ইডিমা, ইনফেকশন এবং যেখানে হয়েছিল সেইটা হচ্ছে। আচ্ছা, তোমাদের ইয়েটা, স্ক্রিনটা, কারণ আমি যেটা এইমাত্র পড়ালাম ওটাই দেখাচ্ছিলাম, যে একবার তোমরা চোখ বুলিয়ে নাও। ঠিক আছে? এরপর আসছি স্টেজেস অফ উন্ড হিলিং। স্টেজেস অফ উন্ড হিলিং এর মধ্যে কি কি আছে? হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন এবং ম্যাচুরেশন।
আমার পিডিএফ যেটা দেওয়া আছে সেটার মধ্যেই আছে, তোমরা কেউ কেউ বুঝতে পারছো না কারণ হচ্ছে পরে জয়েন করছো না, তো তাদের জন্য পিডিএফটা একবার করে শো করে দিচ্ছি, তোমরা গ্রুপে দেখো নিশ্চয়ই পিডিএফটা পেয়ে যাবে। স্টেজেস অফ উন্ড হিলিং এর মধ্যে আছে হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন এবং ম্যাচুরেশন। শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, তো হিমোস্ট্যাসিসের মধ্যে কি হচ্ছে, কোয়াগুলেশন হচ্ছে, ঠিক আছে। হিমোস্ট্যাসিসের মধ্যে কোয়াগুলেশন হচ্ছে, যেমন ধরো সেলের মধ্যে একটা কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে, কেউ বলতে পারবে? কোয়াগুলেশন ফ্যাক্টরের নাম বলতে পারবে? থ্রোম্বিন, প্রথম্বিন নাম শুনেছো কেউ? আমরা ব্লাড টেস্টে পিটিআইএনআর করি না, পিটিআইএনআর থাকে কি না? হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে কোয়াগুলেটিং ফ্যাক্টর, ঠিক আছে। অনেক রকমের কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে যেগুলো আমরা ব্লাডে পড়বো, ঠিক আছে। থ্রোম্বিন, প্রথম্বিন, ফাইব্রিনোজেন, তারপরে আরো অনেকগুলো আছে, 14 থেকে 15টার মতো আছে। তো এইটা আমরা ব্লাডে গিয়ে পড়বো কি কি কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে ব্লাডের মধ্যে। তো প্রথমে হিমোস্ট্যাসিস যেখানে বলছে, হিমোস্ট্যাসিস কথাটার মধ্যে কিন্তু আমরা প্রাথমিকভাবে হিমো যে জায়গাতে থাকবে দেখবে সেটা কিন্তু ব্লাড রিলেটেড হয়, তাহলে প্রথমেই উন্ড হিলিং এর স্টেজে প্রথম কাজ কে করছে? ব্লাড করছে, ঠিক আছে। ব্লাডের মধ্যে যে কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো কি করছে? একে অপরকে জড়িয়ে ধরছে, সেই জায়গাটাতে যে জায়গাটাতে ক্ষতটা হয়ে আছে সেই জায়গাটায় প্রাথমিকভাবে একে অপরকে ওরা জড়িয়ে ধরছে, সেই সেলগুলো, ঠিক আছে, যাতে ওই জায়গাটাকে ব্লক করে দিতে পারে, যাতে এক্সটার্নাল যে এনভায়রনমেন্টের যে জার্মস বা কিছু সেই উন্ডের মাধ্যমে না ব্লাড স্ট্রিমের মধ্যে পৌঁছে যায়। বোঝা গেছে? তো প্রথমে কোয়াগুলেশন হচ্ছে, এবার কোয়াগুলেশন কি করে হচ্ছে সেটাই বলছি। A brief period of vasoconstriction as an attempt to stop the bleeding. একটা ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে, যেখানে ধরো ক্ষতটা হচ্ছে সেখানে ব্লাড ভেসেলও থাকতে পারে, তোমার টিস্যুও ইনজিওর হচ্ছে, তোমার নার্ভ এন্ডিংও ইনজিওর হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু ইনজিওর হচ্ছে, সেখানে একটা ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, মানে ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্টেড নিজেদেরকে করে নিচ্ছে খানিকটা। ব্লিডিংটা যতটা সম্ভব কম হয়, এটা শরীরের মধ্যে নিজে মানে এটা তোমার কি বলবো, শরীর সেই জায়গাতে নিজে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। ওইখানে সেল বা ওইখানের ব্লাড ভেসেল যে কোনো কিছু বলো, যখনই একটা ক্ষত হচ্ছে তখন সে নিজে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে এবং ব্লাড ভেসেলের মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে, কিন্তু যখনই দেখছে উন্ড আছে সে নিজে নিজে সেটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ব্লাড ফ্লোটাকে কমানোর চেষ্টা করছে। বোঝা গেছে? এটা তার কাজ হয়ে গেল। এরপরে আসছে যেখানে হচ্ছে যে ইনজুরিটা হচ্ছে সেইখানে ব্লিডিংটা স্টপ করার চেষ্টা করলো সে এটা করে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন শেয়ার করতে অসুবিধা নেই কিছু, কিন্তু তোমরাই বলছো স্ক্রিনটা অফ করতে। আচ্ছা, ভ্যাসোকনস্ট্রিকশন হলো মানে ব্লাড ভেসেল গুলো যে যে ফ্লো, সেই ফ্লোতে ব্লাডটা আর যাবে না, ব্লাড ফ্লোটা কমে গেল এবং ব্লিডিংটাকেও স্টপ করা। বুঝতে পারলে না? কি বুঝতে পারলে না? স্টেজেস অফ উন্ড হিলিং এর মধ্যে
করার দরকার নেই, না হলে শোনা যাচ্ছে না কিছু, বুঝতে আচ্ছা, অন্তরে যেরকম ভাবে ওরকম ভাবে তোমরা ট্রাই করতে পারো একবার, ঠিক আছে? অফ করে পড়াবো। ব্লাড ভেসেল হচ্ছে যে সেটাই। এবার ভালো হচ্ছে, মানে এবার শুনতে পাচ্ছ মানুষই? এবার দুটো হচ্ছে? ঠিক আছে। বা আমার কথাটা শোনো, তাহলেই বুঝতে পারবে। হিমোস্ট্যাসিস হচ্ছে একটা ক্ষত নিরাময়ের প্রথম স্টেজ, ঠিক আছে? এখানে কি হচ্ছে, হিমো যেহেতু আসছে কথাটা, তাহলে আমরা ভেবে নেবো যে ব্লাডের রিলেটেড কিছু বলা হচ্ছে। ব্লাড প্রথমেই হচ্ছে যে একটা উন্ড বা ক্ষত, সেটাকে নিরাময় করার জন্য সেটা প্রথমে কাজ করছে, ঠিক আছে? কি কাজ করছে? কজেস কোয়াগুলেশন। কোয়াগুলেশন অর্থাৎ কি? কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভ করছে, এটা মেন কাজ। কিন্তু এমনটা নয় যে শুধু কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলোই কাজ করছে হিমোস্ট্যাসিসে। এছাড়াও ব্লাড ভেসেল, ব্লাড বা আদার্স যে সারাউন্ডিংস এ ওই যে ক্ষতটা হয়েছে তার পারিপার্শ্বিক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর সেল বা টিস্যু বা ব্লাডের যে হচ্ছে যে রক্তকণিকা যেগুলো আছে, সেগুলো কিন্তু সেইভাবে কাজ করছে। কিভাবে কাজ করছে? প্রথমে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, সেই ক্ষতর যে জায়গাতে ব্লাড ভেসেল গুলো ছিল, সেগুলো চেষ্টা করছে যে ওই ব্লাড ফ্লোটাকে ওখানে না করার। ব্লাড ফ্লো ওখানে বন্ধ করে দিলেই কিন্তু ব্লিডিংটা খানিকটা স্টপ হয়ে যাবে। বোঝা গেল? এটা সে করলো, ব্লাড ভেসেল এটা করলো। এরপর কি করছে? ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট হলো বললাম, এরপর কি করছে? প্লেটলেটস এলো। প্লেটলেটস গুলো একে অপরকে হচ্ছে জড়িয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? প্লেটলেট গুলো একে অপরকে জড়িয়ে নিলে সেই জায়গাটা সাময়িকভাবে হচ্ছে একটা দেওয়াল তৈরি করছে, ঠিক আছে? যেটাকে আমরা ধরে নিতে পারি সাব এন্ডোথেলিয়াম সারফেস অফ এপিথেলিয়াল লেয়ার, এপিথেলিয়াল ওয়াল। যেহেতু ওইখানে ব্লাডটা হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, তখন প্লেটলেট গুলো এসে পড়ে সেখানে একটা ওয়াল তৈরি করছে বা দেয়াল তৈরি করছে। বোঝা গেছে? এরপরে হলো প্লেটলেট এসে পড়ে দেয়াল তৈরি করলো। এরপরে এলো ফাইব্রিন। ফাইব্রিন বলে যে ফ্যাক্টরটা আছে, কোয়াগুলেটিং ফ্যাক্টর বলেছিলাম, সেটা কি করছে? 60 সেকেন্ডের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে সেখানে এসে কাজ করছে। একটা ক্ষত তৈরি, মানে ক্ষত হচ্ছে,
আমাদের স্কিনের ওপর বা আমাদের শরীরের ওপর একটা ক্ষত হচ্ছে, সেই জায়গাতে 60 সেকেন্ডের মধ্যে ফাইব্রিন যে ফ্যাক্টরটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এরপর আসছে ফাইব্রিনটা হচ্ছে যে তোমার একটা লিকুইড সাবস্টেন্স, সেটা হচ্ছে যে ব্লাডে এসে পরে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে একটা জেল লাইক স্ট্রাকচারে। বোঝা গেছে? হিমোস্ট্যাসিস বোঝা গেছে? হিমোস্ট্যাসিস একটা প্রথম স্টেজ, এবং যদি পর ভাবে ভেবে নাও, একটু ইমাজিন করতে থাকো, তাহলে কিন্তু হিমোস্ট্যাসিসটা ভালোভাবে বুঝতে পেরে যাবে। না বোঝার মতো এখানে কিন্তু কিচ্ছু নেই। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি বই না দেখে বলতে পারবে? আর একবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারো হয়তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে বা কেউ শুনতে পাওনি, আমি তো জানি না, বাট আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। হিমোস্ট্যাসিস হচ্ছে ক্ষত নিরাময়ের প্রথম স্টেজ, যেখানে ব্লাডের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্রথমে অ্যাক্টিভ হচ্ছে এবং প্রথমে তার কার্যকারিতা দেখাচ্ছে। এটাতে কি হচ্ছে, মেনলি মনে রাখবে, কজ কোয়াগুলেশন। হিমোস্ট্যাসিসের মাধ্যমে কি হচ্ছে, মেনলি কোয়াগুলেশন হচ্ছে। এবার শুধুমাত্র কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলোই যে কাজ করছে তা নয়, কি করছে, যেখানে ক্ষতটা হচ্ছে তার পারিপার্শ্বিক যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু ওই ক্ষত নিরাময়ে হেল্প করছে। কিভাবে হেল্প করছে? যে আমাদের ব্লাড ভ্যাসেল গুলো আছে সেগুলো ভ্যাসো কনস্ট্রিকশন করছে, ঠিক আছে? লেয়ার গুলো মানে ওয়াল গুলো, ওই ব্লাড ভ্যাসেলের ওয়াল গুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এবং কনস্ট্রিক্টেড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ব্লিডিংটা খানিকটা ওখানে স্টপ করে দেওয়ার চেষ্টা করছে। যদি মনে করো একটা পাইপের মধ্যে দিয়ে ব্লাডটা যাচ্ছে, পাইপটা মনে হয় সরু করে দিলাম, তাহলে সেইটার মধ্যে দিয়ে আর জলটা যাবে না। তো সে নিজে নিজে ভাবে কি করছে, তার ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে, ঠিক আছে? ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, তাহলে সেখানের মধ্যে দিয়ে অন্য জায়গায় যে মানে ঠিকঠাক জায়গা যেখানে ক্ষত হয়নি সেখানে যেরকম ব্লাড ফ্লো হচ্ছে, সেখানে যেখানে ক্ষত আছে সেখানে ব্লাড ফ্লোটা সেরকম হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ব্লিডিংটা খানিকটা হলেও স্টপ হচ্ছে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, প্লেটলেটস আসছে, ঠিক আছে? প্লেটলেট গুলো কি হচ্ছে, একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে, যে জায়গাটাতে ক্ষত হয়েছে সেইখানে একে অপরের সাথে জোড়া লেগে একটা দেওয়াল তৈরি করছে, ঠিক আছে? এই দেওয়ালটা সাব এন্ডোথেলিয়াম সারফেস অফ এপিথেলিয়াল ওয়াল অফ ব্লাড ভেসেল বলা যেতে পারে, ঠিক আছে? এই দেওয়ালটা কে সাব এন্ডোথেলিয়াম সারফেস অফ এপিথেলিয়াল ওয়াল অফ ব্লাড ভেসেল বলা যেতে পারে, ঠিক আছে? একটা দেওয়াল তৈরি করলো। এরপর আসছে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডের আগে এগুলো হয়ে গেল, ঠিক আছে? এরপর আসছে 60 সেকেন্ডের পর কে আসছে, ফাইব্রিন, ঠিক আছে? ফাইব্রিন হচ্ছে একটা লিকুইড সাবস্টেন্ট। ফাইব্রিন হচ্ছে একটা লিকুইড কোয়াগুলেটিং ফ্যাক্টর, যেটা হচ্ছে যে ব্লাডের সংস্পর্শে এসে সেটা একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে। জেল লাইক স্ট্রাকচার হলে কি হবে, সেই জায়গাটাকে ওই যে ব্লাড ওই যে মানে ক্ষতর জায়গার যে লিকেজটা সেটাকে খানিকটা হচ্ছে স্টপ করছে। বোঝা গেছে? অনেক বেশি ক্ষত হলে তো অত ফাইব্রিন তো আমাদের শরীরে 60 সেকেন্ডের মধ্যে রিলিজ হতে পারবে না, তো সাময়িক ভাবে সেটাকে স্টপ করছে। বোঝা গেছে হিমোস্ট্যাসিস? আই হোপ কারো প্রবলেম হবে না এটাতে আর। 3 বার রিপিটেড বলেছি। এরপর আসছি ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ দেখো, এরপর আসছি ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ কতক্ষণের মধ্যে হচ্ছে, 2 থেকে 6 ঘন্টা। ইনফ্ল্যামেটরি ফেজ আসছে হিমোস্ট্যাসিসের পরে। এটা হচ্ছে কতক্ষণের মধ্যে আসছে, 2 থেকে 6 ঘন্টা। একটা ইনজুরি হয়েছে তার 2 থেকে 6 ঘন্টার মধ্যে যে স্টেজটা হচ্ছে সেইটাকে আমরা বলছি ইনফ্ল্যামেটরি ফেজ। এই ফেজে মেনলি মনে রাখবে কি হচ্ছে, যদি সাপোজ সেরকম স্ট্রং ব্যাকটেরিয়া বা হচ্ছে যে স্ট্রং কিছু কন্টামিনেটেড হয়নি, কোনো স্ট্রং প্যাথোজেন উন্ডে ক্ষত জায়গাতে সেরকম ভাবে অ্যাটাক করেনি,
তাহলে ইনফ্ল্যামেটরি ফেজে আমাদের শরীরে নিজের নিজের যে ইমিউনিটি পাওয়ার সেটার মধ্যে দিয়ে কি হচ্ছে, সে নিজে নিজেই ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছে। ঠিক আছে, একটা লাইট কন্টামিনেশন হয়েছে বা লাইট একটা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্যাথোজেন বা মাইক্রোবস বা ফাঙ্গাল যাই হোক, সেটাকে লাইট কিছু একটা হয়েছে, তো সেটা শরীরের নিজের থেকে হিল করে নিচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, একটা কথা বলে দিই, স্টেজেস অফ পুরোটাই কিন্তু শরীর নিজে নিজে যে প্রসেসটা করছে সেটার উপর ডিপেন্ড করে স্টেজেস অফ উন্ড হিলিংটা। ঠিক আছে, আমাদের শরীরের যে সেই ইমিউনিটি পাওয়ারের যে ক্ষমতা, সেই জিনিসটা কিন্তু স্টেজেস অফ উন্ড হিলিং এর মধ্যে পড়ছে। ঠিক আছে, কোনো এক্সটার্নাল কোনো মেডিকেশনের দ্বারা কিন্তু নয়। বোঝা গেছে? ইনফ্লেমেটরি ফেজ হচ্ছে 2 থেকে 6 ঘন্টা। এরপর আসছি ইনফ্ল্যামেটরি ফেজে কি হচ্ছে। প্রথমে হচ্ছে ব্লাড ভেসেল, যেখানে আমাদের ক্ষতটা হলো সেখানের ব্লাড ভেসেলটা ক্ষতিগ্রস্ত হলো। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে হিমোস্ট্যাসিসে বললাম ভ্যাসো কনস্ট্রিকশন হলো, ফাইব্রিন এলো, প্লেটলেট এলো। এরপরে আসছি, আরো তো ব্লাডের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোও তো আছে, সেগুলোও তো ব্লাডের মধ্যে প্রেজেন্ট ছিল। পুরোপুরি তো ব্লাড ফ্লোটা স্টপ হয়ে যাচ্ছে না। এই যে নিউট্রোফিল, তারপরে ব্লাডের মধ্যে খানিকটা জল, তারপরে সল্ট এবং প্রোটিন আসছে, সেইগুলো লিক হতেই থাকছে। ঠিক আছে, সেইগুলো লিক হতে হতে ওই জায়গাটাতে একটা সোয়েলিং সৃষ্টি করে দিল। একটা যখন আমাদের দেখবে, সবাই তো ক্ষত দেখেইছো, যখন দেখবে ক্ষত হয় তার চারপাশটা হচ্ছে যে ফুলে ফেপে ওঠে। ঠিক আছে, উন্ডের জায়গাটা তো সেরকমই থাকলো, কিন্তু তার চারপাশটা ফুলে গেল, সেই ক্ষতর জায়গার চারপাশটা ফুলে গেল, এবং সেখানে যদি হাত দাও তখন দেখবে গরম আছে। তো সেটা যাই হোক, সেটা ইনফেকশন হচ্ছে সেই সময়টাতে। তো ক্ষতর জায়গাটা ফুলে যায় কারণ এটাই যে নিউট্রোফিলস, ওয়াটার, সল্ট, প্রোটিন এগুলো হচ্ছে লিক করতে থাকে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা হচ্ছে প্রথম পয়েন্টটা গেল। এরপর হচ্ছে যে ক্যাপিলারি গুলো যখনই মানে অটো ইমিউনিটিতে যেটা বললাম, শরীর নিজে নিজে সেই জায়গাটাতে যে অ্যাক্টিভ হচ্ছে, সেখানের মধ্যে যেমন ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, সেখানের মধ্যে ক্যাপিলারি গুলো কিন্তু পারমিয়েবিলিটিটাও বাড়াচ্ছে। ঠিক আছে, তার পাশের যে ক্যাপিলারি গুলো আছে সেখানের মধ্যে ব্লাড ফ্লোটাকে হচ্ছে যে জলদি জলদি করে, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে হচ্ছে যেখানে ইনজুরিটা আছে সেখানে সেল গুলোকে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। বোঝা গেছে? যাতে ইনফেকশনটা ছড়িয়ে না পড়ে, সেখানে সেলগুলো কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ইনজুরিটাকে সারানোর চেষ্টা করছে। যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করছে, বা বাইরে থেকে ধরো যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করছে সেটাকেও ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কার্যকারিতা। বোঝা গেছে? এই ইনফ্লেমেটরি ফেজে কিন্তু যে ড্যামেজ সেলগুলো আছে, প্যাথোজেন গুলো আছে এবং ব্যাকটেরিয়া গুলো আছে, রিমুভ হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্টে এটাই বললাম যে এই যে ধরো নিউট্রোফিলস, ওয়াটার, সল্ট, প্রোটিন এগুলো একটা সোয়েলিং তৈরি করছে। ধরো সেই জায়গায় ভাস্কুলারিটিটা বাড়ানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই ভাস্কুলারিটিটা কেন বাড়ানোর চেষ্টা করছে, যে লিকেজটা যে হয়েছে সেগুলো তো ডিস্ট্রয়েড সেল না, সেই সেলগুলো যে জিনিসটা লিকেজ হয়ে গেছে একবার ওই মানে ভেসেলের থেকে, সেই জিনিসটা তো আর সেইভাবে ফিরে আসবে না। তো সেই জিনিসটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করছে, ওইখানকার সেলগুলো খেয়ে ফেলছে, এবং সেই যে ডিস্ট্রয়েড সেলগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বোঝা গেছে? সায়নী, বোঝা গেছে? এরপর আমরা ক্যারেক্টারিস্টিক দেখবো। ক্যারেক্টারিস্টিক্স এই ফেজে কেমন হয়
হচ্ছে যে ফেস যে জায়গাটা এফেক্টেড হচ্ছে সেই জায়গাটা হচ্ছে রেডনেস, সোয়েলিং এবং পেন থাকবে। এটা তো কমন একেবারে, যে লাল হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা করে। ব্যাস এইটুকুই। ইনফ্ল্যামেটরি ফেজে আমরা এইটুকুই সাইন অ্যান্ড সিমটমস দেখতে পাই, ক্লিনিক্যাল সিমটমস। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি প্রলিফারেশন স্টেজ। ঠিক আছে, প্রলিফারেশন স্টেজে, আচ্ছা এই দুটো ফেজ বোঝা গেছে? কেউ একজন এক্সপ্লেন করো তো। আর হার্ডলি আমি 5 থেকে 7 মিনিট ক্লাস নেবো কি 10 মিনিট ক্লাস নেবো, একটু ইয়ে করে নাও, ধৈর্য ধরে নাও। বুঝতে পারছি তোমাদের দুটো ক্লাস গেছে। মাইক অন হচ্ছে? মাইক তো অন করলাম। কারো মাইক অন হয়েছে যে এক্সপ্লেন করতে পারবে দুটো হিমোস্ট্যাসিস এবং ইনফ্ল্যামেটরি ফেজ? মাইক অন করেছো কেউ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাম, বলবো? হ্যাঁ, যে কোনো একজন বলো। ম্যাম ফার্স্টে হেমোস্টেসিসে যে ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে আম, যখন ইনজিউরি হয় বা উন্ড হয় তখন সঙ্গে সঙ্গে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, মানে ভেসেলস গুলো কনস্ট্রিক্ট করে যাতে ওভার ব্লাড ফ্লো না হয়। আর আমাদের তারপর হচ্ছে প্লেটলেট যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্টিক করে, মানে জমাট বাঁধে এক জায়গাতে সারফেস করে, যাতে একটা ওয়াল ক্রিয়েট করে, যেটাকে আমরা আম, উম, মানে সেই ওয়ালের জন্য আমাদের ব্লাড যেটাকে আমরা ব্লাড সাব ফ্লোটা। এন্ডোথেলিয়াম সারফেস অফ এপিথেলিয়াল ওয়াল বলছি। হ্যাঁ হ্যাঁ। একটা বড় আর নাম বলেছি, তারপরে বড়। হুম। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে 60 সেকেন্ডের আগে হয়, তারপরে হচ্ছে গিয়ে ফিব্রিন যেটা হয় সেটা হচ্ছে 60 সেকেন্ডের পর। সেই ফিব্রিনটা একটা জেল লাইক হয়, যেটা ব্লাডের সংস্পর্শে সেটা অ্যাক্টিভ হয়, আর সেটা জেল লাইক হয়, আর তারপর সেটাও মানে ব্লাড ফ্লোটাকে কমাতে হেল্প করে। তারপরে যেটা আছে ইনফ্ল্যামেটরি স্টেজ, সেটাতে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের 2 থেকে 6 আওয়ারের মধ্যে হচ্ছে আফটার ইনজুরি। সেটা হচ্ছে একটা স্ট্রং, এটাতে কি হচ্ছে, যখন কোনো একটা স্ট্রং প্যাথোজেন আমাদেরকে এফেক্ট করে, সেটা হচ্ছে আমাদের যে সেলফ ইমিউন সিস্টেম সেটাকে কিল করতে হেল্প করে আমাদের বডি থেকে। আর তারপরে কি হচ্ছে, যে আমাদের যে ভেসেলস গুলো ইনজুরি হচ্ছে বা লিক হচ্ছে, সেটা আমাদের কি করে, নিউট্রিফিলস, ওয়াটার, সল্ট, প্রোটিন এগুলোর সাথে যখন সংস্পর্শে আসে, সেটা আমাদের লোকালাইজড সোয়েলিং নিয়ে ক্রিয়েট করে, যে লোকালাইজড সেই চারিদিকটা আমাদের সোয়েলিং হয়ে যায়। তারপরে কি হচ্ছে, আমাদের যে ক্যাপিলারি যে পারমিয়াবিলিটিটা সেটা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, আর আমাদের যে ব্লাড ফ্লোটা সেটা আমাদের ইনজুরি সাইডে ফ্যাগোসাইটোসিস হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের যে মানে যে সেলগুলি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে সরিয়ে ফেলছে, মানে সরিয়ে ফেলতে চাইছে। তারপর যে সেলগুলি আমাদের ড্যামেজ হয়েছে সেগুলো হচ্ছে আমাদের যে ফ্যাগোজেন বা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আমাদের সেগুলোকে রিমুভ করে দিচ্ছে সেখান থেকে, মানে উন্ড এরিয়া থেকে। আর সেটার জন্য আমাদের সোয়েলিং হচ্ছে, রেডনেস হচ্ছে, পেইন হচ্ছে ইনজুরি সাইটে। ম্যাম বলছিলাম যে এখানে একটা পিঙ্কি মেবি বললো যে ইনফ্লেমেশনে যদি স্ট্রং ব্যাকটেরিয়া অ্যাটাক না করে সেক্ষেত্রে কাজ হচ্ছে না, তো ও বললো যে স্ট্রং ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে সেক্ষেত্রে কাজ হচ্ছে, এটা তো নয়, যদি স্ট্রং ব্যাকটেরিয়া অ্যাটাক না করে তবেই কাজ হচ্ছে না? হ্যাঁ, স্ট্রং ব্যাকটেরিয়া অ্যাটাক না করে তাহলেই তোমার বডি ইমিউনিটি ওটাকে করতে পারবে। কারণ বডি ইমিউনিটিতে অতটাও স্ট্রং নয় না, যে অনেক বেশি যদি ক্ষতিগ্রস্ত যে ব্যাকটেরিয়া গুলো অনেক বেশি আমাদের শরীরে
ক্ষতি করে দেয় সেই ব্যাকটেরিয়া গুলোকে এলিমিনেট করে দিতে পারবে। তো মোটামুটি একটা যে ব্যাকটেরিয়া গুলো খুব লাইট ব্যাকটেরিয়া বা লাইট তোমার প্যাথোজেন, সেই জিনিসগুলোকে বডি নিজের থেকে যে আমাদের অটো ইমিউনিটি আছে সেই ইমিউনিটির পাওয়ারের হিসাবে এই জিনিসগুলো হচ্ছে। এটাই মেবি পিঙ্কি এটা একটু ভুল বললো। হ্যাঁ সরি ম্যাম, মানে এটা আমি মিস্টেকলি বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো প্রলিফারেশন। প্রলিফারেশন হচ্ছে থার্ড ফেজ। প্রলিফারেশনে কি হচ্ছে, এত দূর অব্দি সোয়েলিং হলো, মানে ফুলে যাচ্ছে জায়গাটা, রেডনেস এবং পেন আছে, ঠিক আছে। এরপরে ক্ষতটার ওপর কি হচ্ছে, প্রলিফারেশন মানে সেই স্টেজে উনটা একটু একটু করে যে ক্ষতর যে গহ্বরটা হয়ে আছে সেটা আস্তে আস্তে কমতে থাকছে। কমতে থাকছে কিভাবে, না যে ক্ষতর যে বাইরে চারদিকে ধরো একটা গোল মতো ক্ষত হয়ে আছে, সেই গোলটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, মার্জিনে উন্ডের যে মার্জিন বরাবর সেটা কন্ট্রাকশনটা হতে থাকবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, কিভাবে ক্ষতটার ওপর কভারিংটা হচ্ছে, এপিথেলাইজেশন। আমরা প্রথমেই জানি যে আমাদের স্কিনের ওপরের যে লেয়ারটা, স্কিনের যে লেয়ার টিস্যু, সেটা হচ্ছে যে এপিথেলিয়াম বলে। সেটা এপিথেলিয়াম মানে টিস্যু দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়েছে, সরি, এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়েছে। তো সেই এপিথেলিয়াল সেলগুলো ওপরে কভারিং হচ্ছে যে তৈরি করে, উন্ডের ওপরে সেই এপিথেলিয়াল সেলগুলো মাল্টিপ্লাই হতে থাকে এবং সেই উন্ডটাকে বা ক্ষতটাকে ও হচ্ছে কভার করার চেষ্টা করে, ঠিক আছে। এটা কি, না এটা হচ্ছে যে রিবিল্ডিং ফেজ। এখানে কি হয়, না কোলাজেন বিল্ড আপ হয়। কোলাজেন কোথায় হচ্ছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে, সরি, এই ফেজে হচ্ছে রিবিল্ডিং ফেজটা হচ্ছে কিভাবে, কোলাজেনের সাহায্যে, ঠিক আছে। যে এপিথেলিয়াল সেলগুলো আছে সেগুলো কোলাজেনের সাহায্যে রিবিল্ডিং করছে, ঠিক আছে। এবং সেলের বাইরে যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেলগুলোর বাইরে বাইরে করছে, ঠিক আছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে করছে। বোঝা গেছে? কভারিং অফ উন্ডটা দেখো তাহলে বুঝতে পারবে। এরপর আসছি গ্র্যানুলেশন কি করে ফর্ম হচ্ছে। প্রথমে হচ্ছে গ্র্যানুলেশন আস্তে আস্তে মানে ওই উন্ডের মধ্যে, সেটা তো মাইক্রোস্কোপিক, সেটা বোঝা যাবে না, আস্তে আস্তে টিস্যুটা কি হচ্ছে, পিঙ্ক থেকে রেড হচ্ছে, ঠিক আছে, ডার্ক কালার হচ্ছে। ওটা যেহেতু এপিথেলিয়াল সেলগুলো প্রমিনেন্ট হচ্ছে সেই হিসেবে এখানে সেল কোনো বাইরে আসছে না, সেল হচ্ছে যে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে, সেলটা হচ্ছে মাল্টিপল হচ্ছে, মাল্টিপল সেল ডিভিশন হয়ে যে জায়গাটাতে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, নিচ থেকে সেই সেল ডিভিশন হয়ে হয়ে সেই ক্ষতিগ্রস্ত জায়গাটাতে একটা কাস্ট সৃষ্টি করছে। যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই জায়গাটাতে একটা কাস্ট সৃষ্টি হচ্ছে এবং নিচের যে নতুন সেলগুলো সেইগুলো উঠে আসছে। বোঝা গেছে? এরপর আসছি, সেই জায়গাটা আস্তে আস্তে পিঙ্ক থেকে রেড হচ্ছে বা ময়েস্ট টিস্যু গুলো তৈরি হচ্ছে এবং যে জায়গাটাতে এটাই বলছি, নিউ টিস্যু মেড আপ বাই কোলাজেন অ্যান্ড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই সেলগুলোর বাইরে ধারে পাশে এই সেলগুলো তৈরি হচ্ছে, এপিথেলিয়াল সেলগুলো রিবিল্ডিং হচ্ছে। এরপরে কি হচ্ছে, পিঙ্ক থেকে রেড হচ্ছে, যে জায়গাটা সোয়েলিং হয়ে হোয়াইট হয়েছিল বা ধরো ব্লিডিং হওয়ার পর একটা উন্ডের ক্ষত অবস্থান দেখা যাচ্ছিল, সেই জায়গাটাতে আস্তে আস্তে পিঙ্ক থেকে রেড কালারের ময়েস্ট টিস্যু তৈরি হচ্ছে।
একটা জিনিস মনে রাখবে যে এপিথেলিয়াল সেল তৈরি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এরপর কি হচ্ছে, যে ব্লাড ভেসেল গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ব্লাড ভেসেল গুলো আবার নিজেদেরকে রিকানেক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, পিঙ্ক টু রেড ময়েস্ট টিস্যু। এরপর কি হচ্ছে, সেল টিস্যুর ব্যাপারটা হয়ে গেল। এরপর সেল টিস্যু, যেখানে সুস্থ সেল টিস্যু তৈরি হলো, সেখানে ব্লাড ভেসেল গুলো আবার নিজেদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটুকুই, একটা গল্পের মতো মনে রাখো। বোঝা গেছে? এরপর আচ্ছা, বলেছিলাম ইনফ্ল্যামেটরি ফেজ কতক্ষণের মধ্যে? 6 ঘন্টার মধ্যে। তাহলে প্রলিফারেশন ফেজ কখন হচ্ছে? 6 ঘন্টার থেকে 2 উইকস অবধি, মানে 14 দিন অবধি। প্রলিফারেশন ফেজ কতদিন থাকছে? 6 ঘন্টা থেকে 14 দিনের মধ্যে মোটামুটি, ঠিক আছে? এরপর আসছি ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজের টাইম কত? 2 উইকস থেকে 3 উইকস। হ্যাঁ, কারণ পরের যে ম্যাচুরেশন ফেজটা আছে, দেখো ম্যাচুরেশন ফেজের কাছে আছে 2 উইকস টু 3 উইকস। এখানে কি হচ্ছে, ম্যাচুরেশন ফেজে হচ্ছে রিমডেলিং ফেজ। যেটা বলেছিলাম রিজেনারেশন ফেজ আগেরটাতে, এখানে কি হচ্ছে, রিমডেলিং ফেজ। সরি, প্রলিফারেশনটাই বলেছিলাম রিবিল্ডিং ফেজ, এটা হচ্ছে রিমডেলিং ফেজ। এটা কি করে? স্ট্রেংথ করছে, যে কোলাজেনটা তৈরি হলো, যে সেল টিস্যু গুলো তৈরি হলো, সেই জিনিসটাকে ও স্ট্রং করছে আবার। বোঝা গেছে? সে সেটাকে স্ট্রং করলো, সেই জায়গাটায় একটা স্কার যে ফরমেশন হবে, স্কার ফরমেশনটা মোটামুটি প্রলিফারেশন এবং ম্যাচুরেশন ফেজের মাঝামাঝি সময়ে হবে, ঠিক আছে? সেই স্কার ফরমেশনের যে থিকনেসটা, সেটাকে ও আবার বাড়াচ্ছে। মানে যত রকমের সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সেটাকে জাস্ট এলিমিনেট করতে থাকছে, ঠিক আছে? এটাকে কত সময় লাগছে? 2 থেকে 3 উইক। 2 থেকে 3 উইক টাইম লাগছে, ঠিক আছে? অ্যাপোপ্টোসিস কথাটা আমার জানা নেই, আমি জেনে পরে বলবো তোমাকে। অ্যাপোপ্টোসিস টার্মটা আমারও জানা নেই। দুই থেকে 3 উইকস লাগছে। এটা হচ্ছে 50% স্ট্রেংথ এটা রিগেন করছে। 50% সেল এটা রিগেন করছে, ঠিক আছে? স্ট্রেংথ আনছে ওই জায়গাটার মধ্যে 2 থেকে 3 উইকস এর মধ্যে। কিন্তু ওই যে উন্ড হিলিংটা হচ্ছে, সেই উন্ড হিলিংটাই কিন্তু মোটামুটি একটা 70 থেকে 75% স্ট্রেংথ কিন্তু অরিজিনাল ভাবে পাচ্ছে উন্ড হিলিং এর সময়। পুরোপুরি উন্ড হিলিং এর একটা কমপ্লিট উন্ড হিলিং এর 70 to 75% পাচ্ছে। এবার উন্ড হিলিং হয়ে যাওয়ার পরে আবার যখন ওইখানে টিস্যু বা স্কিনটা ম্যাচিওর হবে, সেই জায়গাতে কিন্তু 100% ও স্টেবিলিটি পাচ্ছে। ওই 100% স্টেবিলিটি বা 100% স্ট্রেংথ পেতে, ওই আগের যেরকম স্ট্রেংথই ছিল সেই জায়গাটা, সেই স্ট্রেংথটা পেতে হলে কিন্তু তাকে টাইম লাগছে। এই উন্ড হিলিং এর ম্যাচুরেশন ফেজেই কিন্তু 100% স্ট্রেংথ তার ফিরে আসছে না।
বোঝা গেছে? অ্যাপোপ্টোসিসটা আমি দেখে বলছি। আচ্ছা, অ্যাপোপ্টোসিস হলো একটা প্রসেস, ঠিক আছে, যেখানে হচ্ছে যে এই যে ধরো উন্ডটা যেখানে হয়েছে, সেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গায় সেলগুলো যে আছে, ধরো এই যে বললাম নিউট্রোফিলস, ওয়াটার, সল্ট, প্রোটিন, এই যে রক্তের যে সেই জিনিসগুলোকে এলিমিনেট করে দেওয়ার যে প্রসেসটা, সেটাকে কোনো হার্ম করছে না বা সেই জিনিসটাকে কোনো হচ্ছে না, সেই জিনিসগুলোকে এলিমিনেট করে দিচ্ছে। এই যে প্রসেসটা, এটাকেই অ্যাপোপ্টোসিস বলে। অ্যাপোপ্টোসিস হলো একটা প্রসেস যেখানে হচ্ছে ক্ষতিগ্রস্ত কোনো জিনিস উইদাউট হার্মিং দ্যাট পার্টিকেল, ওটাকে আস্তে আস্তে এলিমিনেট করে দিচ্ছে। যেটা অলরেডি ডেস্ট্রয়েড হয়ে আছে, সেই জিনিসটাকে আর ক্ষতি করছে না, সেই জিনিসটাকে আদার সেল বা আদার সারাউন্ডিং এ যে জিনিসগুলো আছে সেইগুলো আস্তে আস্তে হচ্ছে যে সরিয়ে ফেলছে। বোঝা গেছে? না, অ্যাপোপ্টোসিসটা ন্যাচারাল সেল ডেথ কিন্তু নয়। ন্যাচারালি যে মানে একটা উন্ডের কারণে যে সেল গুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হলো বা ডেথ হলো, সেই জিনিসটাকে, সেই সেলগুলোকে বা সেই টিস্যুটাকে হচ্ছে যে তোমার উইদাউট আবার হার্ম না করে সেটাকে আস্তে আস্তে তোমার এলিমিনেট করে দেওয়ার যে প্রসেসটা, সেইটাকে বলছে। বোঝা গেছে? হুম, হ্যাঁ, এটাই। আচ্ছা, নর্মাল হিলিং প্রসেস, বাট যদি না হয় নর্মাল প্রসেস, দেন কি প্রসেস? নর্মাল যদি হিলিং প্রসেস না হয় তখন কি প্রসেস আছে বলো, নিজে ভাবো। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক থেরাপি করতে হবে, তাই না? অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আমাদের শরীর মানে সব জিনিসের ক্ষেত্রে আমাদের শরীর যদি নর্মালি কোনো একটা জিনিস, ধরো আমাদের শরীরের যে নিউট্রিশিয়াস যে জিনিসগুলো আছে বা আমাদের ইলেকট্রোলাইটস গুলো আছে, সেগুলো যদি আমাদের শরীরের থেকে না উৎপন্ন হয়, তখন তো আমাদেরকে সাপ্লিমেন্ট খেতে হয় না, যেগুলো ধরো ভিটামিনস মিনারেলস গুলো আছে, সেগুলো যদি শরীরে না হয়, তখন সাপ্লিমেন্টস খেতে হয়। সেই রকমই প্রসেস এটাও, যে উন্ড হিলিং এর যে প্রসেসটা, ছোট উন্ড হিলিং হলে কি করছে, আমাদের শরীর নিজে নিজেই সেটাকে ঠিক করে নিচ্ছে। বাট যদি সেই উন্ড হিলিংটা অনেক বড় হয়, মানে উন্ডটা যদি অনেক বড় হয়, সেই হিলিং প্রসেসটা বডি নিজে নিজে করতে পারবে না, তখন সেটাকে মেডিকেশনের সাপোর্ট নিতে হবে। বোঝা গেছে? ওই তো মানসী বলছে স্কিন গ্রাফট, অ্যান্টিবায়োটিক্স, হাই প্রোটিন। গুড। তো যখন আমাদের নিজে হিল হবে না, তখন আদার্স সাপোর্ট দিয়ে সেই জায়গাটাকে হিল করার চেষ্টা করা হয়। বোঝা গেছে? আজ এই অবধি, পর নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো, ঠিক আছে?